নিজের বরকে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গেল বেলার। সে মৃদু স্বরে চিৎকার দিলে হুঁশ ফেরে ঘরের ভেতর থাকা দুজন মানবীর। মেয়েটি হতচকিত হয়ে উঠে বসলেও বেলার বর শাইনির তাতে কোনো হেলদোল নেই। বেলা এলোমেলো পা ফেলে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতেই মেয়েটি রেগে বলে ওঠে, কে তুমি? এত বড় সাহস, আমার গায়ে তুমি হাত তুলছ? বেলা ক্ষিপ্ত হয়ে কণ্ঠে বলল, আমি কে সেটা আপনার প্রেমিককে জিজ্ঞেস করুন। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছি না। কারো রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেটা জানো না? ম্যানারলেস কোথাকার। বেলা কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, দু চোখ জ্বলে টলমল করছে, মনের ভেতর ঝড় বয়ে চলছে অবিরাম ভাবে। বুঝতে পারছে না ওর এখন কি বলা বা করা উচিত। সত্যিই তো সে ম্যানারলেস মেয়ে। ঘরে তো নক করে ঢোকাই উচিত ছিল, কিন্তু দরজা ভেজানো দেখে বেলা সেটা করেনি। তার ওপর নিজের স্বামীর ঘর মানে নিজের ঘর। তেড়ে এলো সে শাইনির দিকে, অবস্থায় ওর শার্টের কলার দু হাতে টেনে ধরে জিজ্ঞেস করলো, কেন এরকম করলেন? আমাকে কেন ঠকালেন? শাইনি মুচকি হেসে বলল, নক করে ঘরে ঢুকলেই হতো। থাপ্পড় মারল বেলা ওর গালে। কটমট চাহনিযুক্ত দুটো চোখ ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। গলা চেপে খুন করতে ইচ্ছে করছে সবাইকে। সায়নীর হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার আগেই মেয়েটি চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি ওকে মারলে কেন? এত সাহস, জানো কে ও? বেলা উত্তর দিল, জানি। জানো? একটা চরিত্রহীন জানোয়ার লোক। বেশি বলছো তুমি। এত স্পর্ধা দেখালে ভালো হবে না কিন্তু। সায়নী আমার বয়ফ্রেন্ড। আমার সামনে ওকে ছোট করে কথা বললে ভালো হবে না বলে দিলাম। তেড়ে উঠল বেলা, মেয়েটার চুলের মুঠি টেনে ধরলো, ফ্যাস ফ্যাসে গলায় বলল, ওই বেহায়া মহিলা, জানো স্বামীকে? না জেনে বড় বড় কথা কেন শোনাচ্ছিস আমাকে? মেয়েটির ব্যথায় আর্তনাদ করে সাহায্য চাইল শাইনির কাছে। বেলা কিছুতেই ওকে ছাড়ছে না, যেন মেরে ফেলতে পারলে তার শান্তি। ওর স্বামীর সাথে নোংরামি করে, আবার ওকেই দুনিয়ার কথা শোনানো হচ্ছে, সেটা ওর মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে। সায়নী পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এলো, বেলাকে টেনে সরাতে চাইল। বেলা ওকে ধাক্কা মারে। সায়নী এবার ভীষণ রেগে যায়, বলে, এবার কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব আমি। যা ইচ্ছে করতে পারেন, আমি একে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। একটা মেয়ে হয়ে অন্যের সংসার ভাঙতে এসব মেয়েরা দুবার ভাবে না, তাই ওদের বেঁচে থাকার কোনো মানে হয় না। শাইনি ধাক্কা মেরে বেলাকে সরিয়ে মেয়েটাকে ফ্লোর থেকে তুলে বিছানায় বসিয়ে দেয়। মেয়েটা কাশতে থাকে, গলা চেপে ধরেছিল বেলা। শাইনি না থাকলে এতক্ষণে মেরেই ফেলতো। মেয়েটি কোনো মতে সেখান থেকে উঠে চলে গেল। বেলা এক কোনায় বসে কাঁদছে। সে কি থেকে কি হয়ে গেল এসব? সায়নী এবার পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকায়, মাথায় রক্ত চড়ে গেছে ওর। এগিয়ে এসে কিছু বলার আগেই বেলা বলে ওঠে, আপনার যখন অন্য কাউকেই পছন্দ, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আমার জীবন কেন নষ্ট করলেন? সায়নী বাঁকা হাসল, বিছানায় পায়ের ওপর পা তুলে বসলো, তারপর বলল, তোমাকে বিয়ে করেছিলাম ফ্যামিলির কথায়, তবে অপছন্দ যে তা নয়। তুমিও খুব সুন্দর, তবে তোমার জন্য যে বাকি সব সুন্দরী মেয়েদের সাথে সময় কাটাতে পারবো না, লাইফ এনজয় করতে পারবো না, তা তো হতে পারে না মাই সুইট ওয়াইফ। বেলার গা রাগে কাঁপছে। এমন চরিত্রহীন লোক সায়নী। ছি, চেহারা আর টাকা পয়সা দেখে বিয়ে দিয়ে ওর বাবা মা যে কত বড় ভুল করেছে তা হাড়ে হাড়ে টের পেল। ঘৃণা ভরা কণ্ঠে বলল, কাল বিয়ে করে আজকেই আমাকে এসব শুনতে হচ্ছে? আপনার যে এত এত মেয়ে লাগবে, সেটা বিয়ের আগে বলে দিতেই পারতেন। শাইনি ভ্রু কুঁচকালো। এখনো একদিন হয়নি তাদের বিয়ের, তার আগে এই মেয়েটা এখন ঝামেলা শুরু করলো। জাস্ট অসহ্য লাগছে ওর। বেলার মুখের দিকে তাকিয়ে দেখলো মেয়েটার ফর্সা গাল আর নাকের ডগা লাল হয়ে আছে। দেখতে সুন্দর লাগছে। পরক্ষণে দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকে হাতে গুনে গুনে উত্তর দিল, কমপক্ষে। বেলা চোখ রাঙিয়ে তাকালো। শাইনি বলল, শুনতে চাইলে বলতে পারি, আপনার মাকে জানাতে বাধ্য হব আমি। এটা তুমি করবে না? অবশ্যই করব। সবাইকে জানাতে হবে না তাদের ছেলে কেমন,
হোটেলে নিজের বউকে দেখা করতে ডেকে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, সেটা আমি ছাড়া আর কে জানবে? আমি প্রশ্ন করব, কেন আমার জীবন নিয়ে খেললো তারা? এসব কুকীর্তি নিশ্চয়ই তাদের অজানা নয়। শাইনি রেগে গেল। সে জানে এই মেয়ের কথাবার্তা খুবই সিরিয়াস, আর এসব কথা বাড়িতে জানালে সবার কি অবস্থা হবে তা ভাবনার বাইরে। বেলাকে দেখতে যতটা আলাভোলা মনে হয় তা মেয়েটা তা নয়। শাইনি কিছু একটা ভেবে বাঁকা হাসলো, বলল, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমার সো কোল্ড কথাগুলোকে ভয় পাচ্ছি না, একদমই। আপনি একটা নীচ লোক, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। আমি বাড়াবাড়ি কিছু করছি না। এই বিয়েটা ভাঙতে হবে। আমি চরিত্রহীন লোকের সাথে ঘর করতে পারবো না। শাইনি অবাক হওয়ার ভান করে বেলার দিকে একটু ঝুঁকে গেল। ভয় পেয়ে বেলা দূরে সরে গেলে শাইনি ওকে কাছে টেনে এনে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘৃণায় গা কেঁপে ওঠে ওর। অন্য একটা মেয়েকে টাচ করে এখন ওর সাথে দু হাতে ধাক্কা দিয়ে সরায় সায়নীকে। কাঁপতে কাঁপতে বলে, কি করছেন আপনি? দূরে থাকুন আমার থেকে। শাইনি এক হাতে কাছে টেনে এনে বলে, আমি যা ইচ্ছে তাই করব, মেয়েদের কাছে যাব না। যাব, সেটা পার্সোনাল ম্যাটার। বউ তুমি আমার, দূরে যেতে দেই কিভাবে? আবার বলছো সবাইকে সব জানিয়ে ডিভোর্স দেবে? এখনো তো বাসরই হয়নি আমাদের, তার আগে ছেড়ে যেতে চাও? দিস ইজ নট ফেয়ার জানেমন। বেলার মাথায় আবারও রাগ উঠে গেল। হাতের কাছে ফল কাটার ছুরি পেয়ে সেটাই শাইনির গলায় চেপে ধরল। তাতে তাতে ভয় না পেয়ে উল্টো হাসির পরিমাণ বেড়ে গেল ওর। তা দেখে বেলা দাঁতে দাঁত চেপে বলল, খুন করে ফেলবো একদম, বাস্টার্ড কোথাকার। তাই নাকি জানেমন, ফল কাটার ছুরি দিয়ে আমায় খুন করবে? ফানি টক, ভেরি ফানি টক। মজা মনে হচ্ছে আপনার? ইয়েস মাই মিসেস। এনিওয়ে, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসছি। আর আমার থেকে পালানোর চিন্তাধারা যদি করে থাকো তাহলে সেসব ভুলে যাও। ওসব আর এ জীবনে হচ্ছে না। স্বয়ং তোমার পুরো পরিবারও যদি আমার পায়ে পড়ে তাহলে এ জীবনে তোমায় ছাড়বো না আমি। কারণ আমি নিজে তোমার মতো সুন্দরীকে পছন্দ করেছি। ভেতর থেকে দরজা লক করে কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল শাইনি। বেলা বসে বসে কাঁদতে লাগলো। পরিবারের সবার সম্মতিতে ঘরোয়াভাবে কাল বিয়ে হয়েছে তাদের। এখনও উঠিয়ে নেওয়া যাওয়া হয়নি ওকে। সকালে শাওনি ফোন করে ওকে একটা হোটেলে দেখা করতে বলে। আর বেলায় এসে দেখে এই অবস্থা। কিছুতেই মানতে পারছে না ব্যাপারটা। এত নোংরা একটা লোকের সাথে ওর বিয়ে হয়েছে, ভাবতেই মরে যেতে ইচ্ছা করছে। অনেক ভেবে চিনতে ঠিক করলো, যাই হয়ে যাক না কেন, এই চরিত্রহীন লোকের সাথে ও থাকতে পারবে না। তার একমাত্র সমাধান ছাড়াছাড়ি। গাল বেয়ে গড়িয়ে পড়ছে পানি, এমন অদৃষ্ট অদৃষ্ট ওর। শাইনি ওয়াশরুম থেকে বেরিয়ে ওকে দেখে মনে মনে কিছু ভাবলো, তারপর বাঁকা হেসে এগিয়ে এলো কান্নারত বেলার কানে। ফিস ফিস করে বলল, বাসরটা সেরেই ফেলি বলো। হাত পা ঠান্ডা হয়ে গেল বেলার। কাঠ হয়ে গেল সে, কথা বলতে পারল না। শায়নি ওর ওড়না ধরতেই ভয়ে আধমরা হয়ে গেল বেলা। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ জপতে লাগলো বিড় করে। শায়নি ওর হাতে হাতে হাত রাখলো। কোমল নরম তুলোর মতো হাত বেলার। মুচকি হাসলো শাইনি। ছাড়তে ইচ্ছে ওর করছে না। মেয়েটা কতটা লজ্জা পাচ্ছে বোঝাই যাচ্ছে। নইলে কি আর চোখ বন্ধ করে রাখতো? এতক্ষণ খই ফুটছিল, আর এখন বোবার মতো চুপ হয়ে গিয়েছে। আসলেই লজ্জা নারীর ভূষণ। নারীদেরকে লজ্জা ছাড়া মানায় না। লজ্জাবতী মেয়ের মুখ এই পৃথিবীর সবচেয়ে বেশি মায়া ধারণ করার ক্ষমতা রাখে। অনেকক্ষণ পর বেলা চোখ খুলল। সে আগের জায়গাতেই বসে আছে, কিন্তু তার হাতে হাত রাখা সেই মানুষটি আর নেই। বেলা খুব অবাক হয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু শাইনিকে দেখতে পেল না। হঠাৎ করে যেন উধাও হয়ে গেল। ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে বাথরুমে উকি দিল, সেখানে নেই। বেলা বারান্দায় গিয়ে দেখল শাইনি সেখানে আয়েশ করে বসে আছে, হাতে কফির মগ, মাঝে মাঝে তাতে চুমুক দিচ্ছে। দৃষ্টি বাইরে, তপ্ত দুপুরে রোদেলা আকাশ পানে। উদাস এলোমেলো সেই দৃষ্টি একেবারের জন্য বেলার দিকে চাইল না। ওর এই আনমনা দৃষ্টিতে যেন কিছু একটা ছিল। বুক কেঁপে উঠল বেলার। অস্বস্তিতে ভেতরে ভেতরে মিয়ে যাচ্ছিল সে। এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোনো দরকার।
কিন্তু দরজা লক থাকায় সেটা করতে পারছে না ও। ক্ষীণ কণ্ঠে সে বলল, দরজা খুলে দিন। কেন? না তাকিয়ে প্রশ্ন করল শাইনি। আমি বাড়ি যে ফিরতে চাই, কাউকে বলে আসিনি। বলে আসার দরকার কি? এখন তোমার হাজবেন্ড আছে, সে যে কোনো সময় তোমাকে ডাকতে পারে, দেখার ইচ্ছে প্রকাশ করতে পারে। তাই বলে কি দুনিয়ার সবার কাছে বলে আসতে হবে? ডিসকাস্টিং পারসন সব। বেলা বিরক্তি নিয়ে বলল, আমি আমার পরিবারকে কিছু না জানিয়ে করি না। আমি আপনার মতো বেয়াদব নই। জানি তুমি খুব ভালো একটা মেয়ে, তাই তো আমার কপালে আপনার মতো চরিত্রহীন জুটল। বুঝতে পারলাম না। সব সময় শুনে এসেছি ভালো লোকদের সাথে কখনো ভালো হয় না, আমার সাথেও তাই হলো। তুমি ভুল বুঝছো। সব সময় যেটা আমরা চোখের সামনে দেখি সেটা সঠিক হয় না, ভুলও হতে পারে। বেলা রাগী স্বরে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমি ভুল দেখেছি? সায়নী না তাকিয়েই বলল, ভুল দেখনি, কিন্তু ভুল বুঝেছ। বেলা তাচ্ছিল্যে সুরে হাসলো। নিজের চোখে দেখা ঘটনাটা কি ভুল বুঝেছে বলে উড়িয়ে দিতে চাইছে? এই লোকটা তো আচ্ছা বদমাইশ। বিয়ের আগে ভালো করে খোঁজ খবরটা নিলে কখনোই এর গলায় ঝুলিয়ে দিতে পারতো না বেলার পরিবার। এসব জানতে পারলে ওর বাবা খুব কষ্ট পাবে, যেটা ও চায় না। নির্লিপ্ত কণ্ঠে বলল, নিজ চোখে আমি সবটা দেখেছি, তাহলে ভুলটা বুঝলাম কোথায়? এই যে আপনার মাথায় বা চোখে কানে কোনো প্রবলেম নেই তো? শাইনি শটান হয়ে দাঁড়ালো। কফির মগটা রেলিংয়ের ওপর রেখে নাক টেনে বলল, তুমি কি একটু বেশি কথা বলো? আসার পর থেকে শুধু এটা সেটা নিয়ে কথা বলছো। একটু তো আমার খোঁজটা নাও, কেমন আছি, কি করছি, কি খাচ্ছি, সেসব জানতে চাও। তা না করে কটা গার্লফ্রেন্ড কার সাথে কি করেছি গোয়েন্দার মতো সেই তখন থেকে জিজ্ঞাসাবাদ করে চলেছ। আমি বোর হচ্ছি। বেলা তেজ নিয়ে বলল, এসব জিজ্ঞেস করতে আমার বইয়েই গেছে। আমি তো আজ বাড়ি ফিরে সবাইকে সত্যিটা জানাবো। আচ্ছা, কিসে পড়ো জানো তুমি? ও হ্যাঁ, ক্লাস 12। এই বয়সটা তোমার পড়াশোনার পেছনে ব্যয় করো, ঠিক আছে? ভবিষ্যতে কাজে লাগবে। বেলা ভীষণ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, তাহলে বিয়েটা করলেন কেন? আপনি আমাকে বিয়ে না করলে আমি এসব ঝামেলায় পড়তাম না, পড়াশোনায় কন্ট্রিবিউট করতে পারতাম। শাওনি মুখ গম্ভীর করে উত্তর দিল, তোমাকে অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই তো তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেললাম। কে জানে কতদিন কাছে পাই। অ্যাটলিস্ট সবাই তো এটা জানবে বেলা নামটার সাথে শাইনি জুড়ে আছে। আমি বাড়ি ফিরবো, প্লিজ দরজা খুলে দিন। দেব, তার আগে একটা শর্ত মানতে হবে। কিসের শর্ত? আমি আমি কোনো শর্ত টর্ত মানব না। শাইনি বাঁকা হেসে বলল, ওকে, তাহলে আজ দরজাও খুলবো না। দিন পেরিয়ে রাত হলেও না। অবশ্য রাত হলে বাসরটা এখানেই সেরে ফেলা যাবে। বাড়ির মানুষও একটু টেনশনে থাকুক। মাঝে মধ্যে টেনশন না করলে স্বাস্থ্য খারাপ হয়। কথাটা শুনে বেলার হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘাম ছুটে গেল, কপালে রক্ত দপদপ করছে। লোকটা যে ভীষণ চালাক, এই কয়েক ঘন্টায় সে বুঝতে পেরেছে এখান থেকে যত দ্রুত সম্ভব বেরোনো দরকার, নইলে বিয়ের দোহাই দিয়ে যে কোনো সময় কিছু একটা করে ফেলতে পারে। কেন কেন যে এখানে মরতে এসেছিল সে? টেনশনে মাথা ফেটে আগুন হয়ে যাচ্ছে। মুখখানা গম্ভীর করে অনেক অনেক কষ্টে বলল, আচ্ছা বলুন কি শর্ত, আমি মানার চেষ্টা করব। শায়নি আঙুল উঁচিয়ে বলল, ওহ, চেষ্টা করব নয়, বলো মানবে। আমি যা বলবো তাই মানতে হবে। বেলা সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। কি চায় লোকটা ওর কাছে? খারাপ কিছু নয় তো? যা চরিত্রহীন লোক তেমন কিছুই হয়তো চাইবে। ভাবতেই মাথা ঘুরে উঠল ওর। আজ এখানে যা যা ঘটছে সেসব তুমি কাউকে জানাবে না, আর নিজেও কখনো মন খারাপ করবে না। আমি চাই না আমার বউ সারাদিন গোমরা মুড়ে থাকুক। ও হেড শাইনির ওয়াইফকে সবসময় সানশাইনের মতো ঝলঝলে আলোকিত আর হাসি খুশি থাকতে হবে। বুঝতে পেরেছ? বেলা অবাক হয়ে বলল, কখনোই না, আমি সবাইকে সব জানাবো। ওকে, তাহলে রাতটাও এখানেই কাটিয়ে যাও। রাতে বেলা আতকে উঠে কম্পিত গলায় বলল, আচ্ছা, রাজি আমি। কিছু বলবো না কাউকে। চায়নির ঠোঁটের মুচকি হাসি এবার প্রশস্ত হলো। বেলা আর চোখে দেখলো ওর দুগাল বরাবর দুটো গর্ত হয়ে ঢুকে গেছে। দুগালে ডিম্পল সুদৃশ্য একখানি হাসি বেলাকে উপহার দিয়ে বারান্দা থেকে বেরিয়ে এলো সে। ড্রয়ারের উপর থেকে ওয়ালেট নিয়ে চাবিটা বের করে
দরজার দিকে দিয়ে গিয়ে খুলে দিল। বেলা তড়িঘড়ি করে বেরিয়ে আসতেই পেছনে ডাকলো সায়নী। না চাইতেও দাঁড়াতে হলো ওর। সায়নী জিজ্ঞেস করলো, আমার কাছ থেকে একবারও বিদায় নেওয়ার প্রয়োজন বোধ মনে করলো না? বেয়াদব তো ভীষণ। বেলা কটমট করে বলল, জি আমি বেয়াদব। আপনার মতো আদব কায়দা শেখার কোনো প্রয়োজন নেই আমার। শর্তের কথা ভুলে গেছো? ওকে, তুমি যেহেতু আমার সাথে উঁচু গলায় কথা বলছো, আমি এখন তোমাকে বাড়িতে পৌঁছে দেব। ইনফ্যাক্ট তোমাদের বাসায়ও যাব, খাওয়া দাওয়া করব, দরকার পড়লে রাতটাও ওখানেই কাটাবো, তখন বুঝবে মজা। বেলা আর কিছু শোনার জন্য দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে আসলো হোটেল থেকে। 5 তারকা বিশাল হোটেল, চকচক করছে সব কিছু। সামনে পেছনে বিশাল বড় বড় বাগান, তাতে বিভিন্ন প্রজাতির ফুলেরা বাতাসে দোল খাচ্ছে। আরও আছে বড় একটা সুইমিং পুল, স্বচ্ছ নীল জল টলমল করছে। দুপুরের রূপরঙা রোদ ঝিকিমিকি ছায়া সৃষ্টি করে চোখ ধাঁধাচ্ছে গেস্টদের। বিশাল বড় পার্কিং লটে শখানিক গাড়ি দাঁড়িয়ে, আভিজাত্যের ছাপ। অথচ হোটেল ঘরে বেড়াতে আসা লোকেরাই অধিকাংশই তাদের গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছে। কারো কারো স্ত্রী সন্তান আছে, তবুও তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ। সব কিছু দেখে শুনে বেলার মন খারাপ হয়ে যায়। এসব কেন হলো ওর সাথে? ওর কোনো দোষ না থাকা সত্ত্বেও কেন ওকে শাস্তি পেতে হলো? কাঠপড়া রোদ্দুরে রিকশায় করে বাড়ি ফিরছে বেলা, চোখ মুখ গম্ভীর। এতক্ষণ কেঁদেছিল, বাড়িতে কাউকে সত্যটা জানাতে পারবে না সেজন্য। ভাড়া মিটিয়ে বাসায় ঢুকতেই ওর মায়ের সামনে পড়ে গেল। সীমা বেগম মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? বাইরে। কেন? কাজ ছিল কলেজে। অকপটে মিথ্যা বলল বেলা। সীমা বেগম মেয়েকে নিয়ে সোফায় বসলেন। বেলার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ফোন দিয়েছিল শাইনি তোর কাছে? তোর বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল। উনি আমাকে কেন ফোন দিবেন? খাইয়ে আর কাজ নাই, বেশি কথা বলিস কেন? ও ফোন না দিলেও তুই দিবি, স্বামী হয় তোর, কথাবার্তা বলবি, তাহলেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সম্পর্ক ভালো হবে, তাই না? ওসব পরে হবে। শোন, এখন তোর বিয়ে হয়েছে, তাই সমঝে চলবি, যেন কেউ তোর কোনো খুঁত না ধরতে পারে। সবসময় ভালো মেয়ের মতো নিজের দায়িত্ব কর্তব্যটা পালন করিস। বেলা বিরক্ত সুরে বলল, এসব কথা থাক না মা, আমি ভীষণ ক্লান্ত। খাবার আনছি, দাঁড়া, তোর পছন্দের রান্না সব। খাবো না, আমার ঘুম প্রয়োজন। তোর ঘরে বড় দুলাভাই ঘুমাচ্ছে, তুই বরং দিবার ঘরে চলে যা। বেলা প্রচণ্ড রাগ নিয়ে সেখান থেকে উঠে এলো দিবার ঘরে। নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুম আসে না ওর। বিয়েকে উপলক্ষ করে ওদের বাসায় দাদি নানি পরিবারের সবাই এসেছে। মামা মামি চাচা চাচি খালু ফুপা ফুপা ফুপি তাদের ছেলে মেয়ে সহ আরও নানা আত্মীয়। ঘরোয়া বিয়ের আয়োজনেই যদি এত মানুষ হয়, তাহলে বড় অনুষ্ঠান করলে কত মানুষ হতে পারে ভাবতেই ঘাম ছুটল বেলার। গোসল করে চুপি চুপি দিবার ঘরে এসে শুয়ে পড়ল। ক্লান্ত অবসন্ন দেহটা বিছানায় লাগাতে আশ্চর্যজনকভাবে ঘুম এসে ঝেঁকে বসলো বেলার চোখে। স্বপ্ন দেখল শাইনি হাসছে, সাথে ওর ডিম্পলগুলোও হাসছে। দুহাত বাড়িয়ে বেলাকে কাছে ডাকছে। বেলা অভিমানী মন নিয়ে যখনই শাইনির হাত ধরতে যাবে, আচমকায় ভয়ানক এক জানোয়ার আঘাত করলো ওদের। চারদিকে রক্তে ডুবে গেল। বিভৎস সেই দৃশ্য দেখে ঘুমের মধ্যে চিৎকার করে উঠল বেলা। খারাপ স্বপ্ন দেখেছ? এভাবে ঘামছো কেন? শাইনির কণ্ঠস্বর শুনে তাজ্জব বনে গেল বেলা। আশেপাশে গাঢ় অন্ধকার, চাঁদটা ঠিক পশ্চিম দিকে হেলে আছে। ওর মনে পড়ল দুপুরে ঘুমানোর পর আর জেগে ওঠেনি। এখন বোধহয় মাঝরাত। আর এত রাতে শাইনি এখানে কি করছে? বেলা বিছানায় উঠে বসে অবাক হয়ে বলল, আপনি এখানে? আমি। আমার ঘরে কি করছে? বরপোয়ের ঘরে কি করবে? থাকতে এসেছি। থাকতে এসেছেন মানে? আমাকে এখনও উঠিয়ে দেওয়া হয়নি, বুঝেছেন? থাকাথাকির কথা তো আগে বলা হয়নি। শাইনি হেসে বলল, বলা হয়নি বলে কি থাকতে পারবো না? এই নিয়ম কোথায় লেখা আছে? আপনার ফ্যামিলিকে আগেই জানানো হয়েছে, সেটা ফ্যামিলির বিষয়। আমি তাতে কি করব? আপনি যান এখান থেকে। যেতে আসিনি। এরকম কেন করছেন? তোমাকে পাওয়ার জন্য। বেলার আগে কটমট করে বলল, এত সস্তা নই আমি যে চাইলেন আর পেয়ে গেলেন। এই যে চাইলাম আর পেয়েও গেলাম, আইন ও ধর্ম মোতাবেক
তুমি আমার স্ত্রী, আমি তোমার হাজবেন্ড। বেলা বলল, হাজবেন্ড মাই ফুড। যা ইচ্ছে বলতে পারো, নির্লজ্জ লোক। শাইনি কিছু না বলে ওর পাশে শুয়ে পড়ল। বেলা হতভম্ব হয়ে লাফ দিয়ে নেমে এলো বিছানা থেকে। এই লোকের সাথে এক ঘরে থাকতে হবে ভেবেই গা রাগে জ্বলে যাচ্ছে। ততক্ষণে শাইনি চোখ বন্ধ করে ঘুমানোর পায়তারা করতেছে। বেলা দিবার ঘর থেকে বেরিয়ে আসলো। এত রাতে সবাই সবার ঘরে ঘুমাচ্ছে, শাইনি এসেছে এটা ওকে কেউ জানায়নি কেন? আশ্চর্য। ওর বাবা মায়ের চিন্তা বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? যা ইচ্ছে তাই করে যাচ্ছে সবাই। ওর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটুকু করছে না কেউ। সারা রাত আর ঘরে গেল না বেলা। ড্রয়িং রুমের সোফায় বসে কাটিয়ে দিল। শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল বিধায় ওখানেই ঘুমিয়ে পড়ে সে। আর জীবনের অর্ধের অর্ধের সুখ শান্তি বিয়ের দ্বিতীয় দিনেই শেষ। বিবাহ নামক সম্পর্কটা বিস্তীর্ণায় এসে গিয়েছে। সকালবেলা ঘুম ভাঙল নাইমুর উদ্দিন সাহেবের ডাকে। মেয়েকে সোফায় বসে ঘুমাতে দেখে তিনি অবাকই হলেন। ঘর থাকতে এখানে কেন? তিনি আস্তে করে ডাকলেন বেলাকে। বেলা মা, এখানে ঘুমিয়ে আছিস কেন? বেলা ঘুম ঘুম কণ্ঠে বলল, ডেকো না তো। ঘুমাবি যখন ঘরে জানা, এক্ষুনি সবাই উঠে পড়বে। ঘরে গিয়ে শুয়ে পড়। ঘর খালি আছে, সব ঘরই তো ব্লক। আমার থাকার জায়গা কই? দিবার ঘরেই জানা। ওখানে তো কি? বেলা উত্তরে কিছু বলল, কিছু না। আচ্ছা যাচ্ছি বলেই উঠে পড়ল সে। শাইনের কথা না বলে দিবার ঘরে চলে গেল। অবাক হয়ে দেখলো শাইনি নেই। বারান্দা বাথরুম কোথাও সে নেই। বেলার মাথায় তখন ঘুরপাক খেতে লাগলো নানান চিন্তা। সত্যি কি শাইনি এসেছিল নাকি মনের ভুল বা স্বপ্ন? দৌড়ে রান্নাঘরে সীমার কাছে গেল। তিনি মেয়েকে অস্থির হতে দেখে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বেলা অস্থিরতা গোপন করার চেষ্টা করে বলল, কিছু না। দৌড়ে আসলি যে? ওই এমনি। বেলা বুঝতে পারছে না কথাটা কিভাবে জিজ্ঞাসা করবে। মায়ের সামনে শাইনির কথা বলতে ওর শরীর কাঁপছে, লজ্জা লাগছে। তবুও সাহস করে নিঃশ্বাস আটকে বলেই ফেলল, উনি কোথায় মা? সীমা বেগম বাসন ঘষছিলেন। মেয়ের কথায় অবাক হয়ে বললেন, উনি কে? শাইনি। কোথায় আর থাকবে? ওর বাসাতেই নিশ্চয়। বেলা চোখ বড় বড় করে বলল, উনি চলে গেছেন? চলে গেছেন মানে? কোথায় চলে গেছে? বাসায়। সীমা আশ্চর্য হয়ে বলল, সকাল সকাল পাগল হয়ে গেলি নাকি? ও তোর বাসায়ই থাকবে, কোথায় আর যাবে? আচ্ছা তুই ওর সাথে কথাটা তো বলিস তো? বেলা আমতা আমতা করে বলল, না মানে হ্যাঁ বলি তো। সীমা বেগম চোখ পাকিয়ে বললেন, কাল রাতে কথা বলেছিলি? ফোন দিয়েছিলি? বেলা অবাক হয়ে ভাবলো, কাল রাতে ফোন দিবে কেন? কাল তো শাইনি এই বাসায় এসেছিল। কিন্তু ওর মায়ের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে শাইনি এখানে আসেইনি। অযথা মায়ের সাথে কথা বলে লাভ নেই। তাই মাকে কিছু একটা বুঝিয়ে বেলা দিবার ঘরে চলে এলো। ঘরে এসে বসতেই ভাবলো রাতের ঘটনা স্বপ্ন ছিল। কিন্তু বেড সাইড টেবিলে একটা কাগজ পেয়ে ওর সম্পূর্ণ ধারণাই বদলে গেল। হ্যাঁ, লোকটা সত্যি এসেছিল, আবার চিরকুটও রেখে গেছে। সেখানে লেখা, তোমার সাথে ঘুমাতে এসে একাই ঘুমিয়েছি। ভীষণ ভীষণ রাগ হয়েছে আমার। তুমি যে সোফায় বসে হাঁ করে ঘুমাচ্ছিলে, তখন একটা চুমুও খেয়েছি। এভাবে কেউ ঘুমায় নাকি? আমার গার্লফ্রেন্ড নিশা তো এভাবে ঘুমায় না। অবশ্য তোমাকে কিউটি লাগছিল। যাই হোক, ভোরবেলা আমি চলে এসেছি বাসায়। আসার সময় তুমি ঘুমিয়েছিলে দেখে আর জাগাইনি। আরেকটা কথা, হোটেলে আমাকে যে মেয়েটার সাথে দেখেছিলে, ওই নিশা। ও ছাড়া আমার আর গার্লফ্রেন্ড নেই। না বলে চলে আসার জন্য সরি বউ। সবটুকু পড়ে কান গরম হয়ে গিয়েছে বেলার। যেন শাইনি ওর কানে কানে কথাগুলো বলছে। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে ওর। ওর ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছে লোকটা। ছি, কাগজটা ছিঁড়ে দুমড়ে মুচড়ে জানালা দিয়ে ফেলে দিল সে। সীমা বেগমের ডাক শোনা যাচ্ছে। নাস্তা খেতে ডাকছে হয়তো। বেলা ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলল। কাজিনদের সঙ্গে বসে নাস্তা করে নিল সে। তারপর খেলো মেহমানরা। সবাই আজ চলে যাবে। খবরটা শুনে বেলা স্বস্তি পেল। নিজের ঘরটা অন্তত ফাঁকা পাওয়া যাবে। বিকেলের দিকে বেলা শ্বশুর বাড়ি থেকে ফোন এলো। সীমা বেগম কথা বলল। তারপর বেলার কাছে ফোন দিতে বললেন শাইনির মা নাজনীন বেগম। বেলা ইতস্তত করে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি বলছো কেন? মা ডাকবে কেমন? বেলা নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, জি মা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো আছি। কথা বলতে আনিজি লাগছে?
একটু একটু। আমাকে ভয় পাওয়ার দরকার নেই, মনে করবে নিজের আম্মুই। শাইনি যেমন আমার ছেলে, তেমনি তুমিও আমার মেয়ে। জি আচ্ছা। আসলে আমার ছেলের বিষয়ে কিছু কথা বলতেই ফোনটা দিলাম। বেলা সচকিত হয়ে উঠে বসলো। বলল, কি কথা? নাজনীন বেগম মৃদু হাসলেন, তারপর বললেন, আসলে শাইনি একটু অন্য ধাঁচের মানুষ। আমি মা হয়েও আজ পর্যন্ত ওকে ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। সে সব সময় নিজের মতোই চলাফেরা করে, কারো কথা কানে নেয় না। আজ থেকে প্রায় 3 মাস আগে হুট করে একদিন তোমাকে কারোর বিয়েতে দেখে, পরবর্তীতে বাসায় এসে জানায় সে তোমাকে বিয়ে করবে। সবাই তো আমরা অবাক। প্রথমে আমরা রাজি হইনি, কারণ ছেলে ভীষণ উড়নচণ্ডী স্বভাবের, কিন্তু ওর জেদের কাছে হার মেনে অবশেষে তোমাকে দেখলাম। আমাদেরও পছন্দ হলো। তখনও জানি না সায়নীর ফ্রেন্ড নিশা ওর গার্লফ্রেন্ড। জেনেছি তোমাদের বিয়ের পর, মানে কাল রাতে। এখন আমি বুঝতে পারছি না কি করব। তোমাকে জানানো উচিত বলেই সবটা জানালাম। এইদিকে সায়নী বলছে ও তোমাকে কিছুতেই ছাড়বে না, আবার ওর গার্লফ্রেন্ড কেউ না। এই অবস্থায় আমার মাথায় কিছু আসছে না। তুমি ভেবেচিন্তে আমাদেরকে জানিও। আমি চাই না আমার ছেলের জন্য তুমি স্যাক্রিফাইস করো। কাজ কজ তুমি ভীষণ ভালো একটা মেয়ে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলল। এইসবও জানে। নাজনীন বেগমের কাছ থেকে নতুন বিষয়ে জানতে পারল বিয়ের 3 মাস আগে থেকেই ওর ওপর সায়নীর নজর ছিল। স্ট্রেস। কখনো তো ওকে দেখেছি বলে মনে পড়লো না বেলার। সে ধীর কণ্ঠে বলল, বুঝতে পারছি না আমি কি করা উচিত। নাজনীন বেগম ফোনের ওপাশ থেকে হতাশাজনক কণ্ঠে বললেন, ভাবো, ভেবে সময় নিয়ে আমাকে জানিও। পুত্রবধূ হিসেবে তোমাকে আমার পছন্দ হয়েছে। এখন সবটাই তোমার ওপর ডিপেন্ড করছে মা। হ্যাঁ। তোমার ফাইনাল এক্সাম কবে? এই তো কিছুদিন পরে। আচ্ছা, এক্সামের পরে না হয় আমাকে জানিও, এখন স্ট্রেস নিতে হবে না। বেলা মৃদু কণ্ঠে বলল, জি আচ্ছা, এখন রাখছি। আর আমি যে ফোনে তোমাকে এসব বললাম সেটা সায়নীকে বলো না, ভীষণ রাগবে তাহলে। ও কি উনি কি অনেক রাগী? মেলার প্রশ্ন শুনে নাজনীন বেগম হাসলো, বললেন, না, রাগী না, তবে মাঝে মাঝে রেগে গেলে হুঁশ থাকে না আর কি। তোমাকে সে ছাড়বে না আগেই বলে দিয়েছে। এটা নিয়ে বাড়াবাড়ি করতে না করেছে। কেন এমন করছে তাহলে? অন্য কারোর সাথে সম্পর্ক থাকলে আমাকেই কেন বিয়ে করলো? জানি না মা। ঠিক আছে, রাখি। ফোন কেটে বেলা থ মেরে বসে রইল। এসব তার সাথে কি হচ্ছে? স্বয়ং শাশুড়ি মা ফোন করে তার ছেলেকে ছাড়ার কথা বলছে। বিয়ের 2 দিন গড়িয়ে 3 দিনে পড়লো, তাতে নাজেহাল অবস্থায় ফেলেছে বেলাকে। এ কেমন পরিবার আর কেমন শিক্ষা দীক্ষার লোকজন! গোধূলির লালচে আকাশ, নীল রঙের আসমানের ওপর তুলির আঁচড়ে কাটা লাল টকটকে রংটা ছোপ ছোপে আকার ধারণ করেছে। হালকা হাওয়ায় দোদুল্যমান সব কিছু। বেলা ছাদে দাঁড়িয়ে আছে, মুক্ত বাতাসে ওর চুলগুলো ওড়াউড়ি করছে অবিরামভাবে। হাতে মোবাইল ফোন, স্ক্রিনের উপর ভেসে উঠেছে শাইনির নাম। বেলা ফোন রিসিভ করছে না। সে ভাবছে কি করা উচিত তার। শাইনি মায়ের কাছ থেকে সবটা জেনে বেলা ঠিক করলো বাসার সবাইকে সব কিছু জানিয়ে দেবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সঠিক সময় না বললে পরবর্তীতে যে কোনো ক্ষতি সাধন হতে পারে। মেহমানরা বিদায় হওয়ার পর সময় সুযোগ বুঝে বাবা মায়ের কানে কথাটা তুলল সে। নাইমুদ্দিন সাহেব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাদেরকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে, তিনি সেটা কিছুতেই মানতে পারলেন না। তিনি নাজনীন বেগমকে ফোন লাগালেন। ধরল তিনি। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কিছু বলবেন ভাইজান? জি। আপনাদের ছেলের যে চরিত্র সমস্যা আছে, লুকালেন কেন আমাদের কাছ থেকে? নাজনীন বেগম এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি ভাবেননি বেলা তার ফ্যামিলিকে সবটা বলে দেবে। থতমত খেয়ে বললেন, আসলে বলিনি, কারণ শাইনি চাইনি। আপনার ছেলে চায়নি আর আপনারা বলেননি। বাহ, কি সুন্দর লজিক দিলেন। মানে টাকা পয়সা আছে বলে মানুষ বলে গণ্য হয় না আপনাদের? সেরকম কিছু নয়, ছেলেটাকে ভীষণ আদরে মানুষ করেছি, তাই ওর আবদার ফেলতে পারিনি। তাছাড়া আমরা নিজেরাও জানতাম না শাইনির অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। বাহ, আপনারা মা বা ছেলের খোঁজ রাখেন না। ও কি করছে না করছে সেটা জানার আগ্রহ হয়নি আপনাদের? ভাইজান শুনুন, কোনো কথা শুনতে চায় না। আমার মেয়ে আপনার ঘরের বউ হয়ে কোনো দিন যাবে না। চরিত্রহীন কোথাকার। সময় নিয়ে ভাবুন একবার।
তার কোনো প্রয়োজন নেই। আমার মেয়ে আকাশ থেকে টুপ করে পড়েনি, বানের জলে ভেসেও আসেনি। অতি শীঘ্রই বিয়েটা ভাঙার ব্যবস্থা করছি আমি। আর আপনি বা আপনার ছেলে যদি এতে বাধা দেয় তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। শাইনি, একটা সুযোগ তো দিন। আশা করি ও এরকম করবে না। আমি বুঝিয়ে বলবো। নাইমুদ্দিন সাহেব রেগে বললেন, যে ছেলে বিয়ের পর দিনই হোটেলে যায় মেয়ে নিয়ে, তার কাছ থেকে আর কি আশা করব? এসব নাটকীয় বাদ দিন। নাজনীন বেগম বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নাইমুদ্দিন সাহেব কিছুই শুনলেন না। এই ঘটনার পর দুই বাড়ির সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু শাইনি বেলার সাথে সম্পর্ক নষ্ট করলো না। নিয়মিত ফোন করে খোঁজ খবর নেবে ওর। বেলা ওকে এড়িয়ে যেতে চায়, কিন্তু শাইনি থ্রেট দিয়েছে, যদি ওর সাথে কথা না বলে তাহলে বেলার ক্ষতি করে দেবে। কলেজে যাওয়ার পথে ওকে কিডন্যাপ করতে পারে। সেজন্য বেলা ফোনের যোগাযোগটুকু রেখেছে, কারণ তাদের ডিভোর্স হয়ে যাবে এ বিষয়ে কোনো চিন্তা নেই ওর। কিন্তু শাইনি তার পুরাতন চরিত্রই বহাল রেখেছে। এই তো কদিন হলো বেলার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে পারে, সেজন্য মোবাইল অফ করে দিয়েছিল। সেদিন রাতেই পাঁচিল টপকিয়ে ওর রুমে এসে হাজির শাইনি। বেলা তখন টেবিলে পড়াশোনায় মগ্ন। ইংরেজি এক্সাম, এ বিষয়ে খুব একটা পরিপক্ক নয় বেলা। ভেবেছিল মনোযোগ দিয়ে পড়ে বাকিটা সব শেষ করবে, কিন্তু শাইনি চোরের মতো এসেই ওকে ভয় দেখিয়ে দিল। খালি ঘরে পেছন থেকে এগিয়ে ওর কানের কাছে গলার স্বর পাল্টে এমন ভয়ঙ্কর একটা কথা বলল যে বেলা চিৎকার করে উঠেছিল ভূতের ভয়ে। সেই রাতে আরও বিভিন্নভাবে ওর পড়ায় ডিস্টার্ব করেছে শাইনি। বেলা রেগে অনেক কথা বললে শাইনি তাতে পাত্তা দেয় না, হেসে উড়িয়ে দেয়। বেলার অনেক অনুরোধ সত্ত্বে ভোরবেলা সে চলে যেতে উদ্ধত হয়, কিন্তু যাবার আগে সে ডিরেক্টলি বলে গেছে, যাই হয়ে যাক না কেন ফোন যাতে বন্ধ না করে বেলা। তাহলে এভাবে পাঁচিল টপকে ওর ঘরে আসবে, আর কাউকে বললে ওকে নাকি গলা টিপে মেরে ফেলবে, এমন নানান হুমকি। তারপর ফিজিক্স এক্সামের দিন কলেজের সামনে শাইনি দাঁড়িয়েছিল। বেলায় এক্সাম শেষে বের হওয়ার সময় ওকে দেখে অবাক। এই লোকটা, এই একটা লোক যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করে, যে লোকটা বিয়ের 3টা সপ্তাহে নানাভাবে নিজের চরিত্রহীনতা গর্বের সাথে প্রকাশ করেছে, অথচ কেন সে এসব করেছে তা বেলার অজানা। কারণে অকারণে বেলাকে ফোন করে সে বিরক্ত করে, উদ্ভট উদ্ভট কথা বলে। যে কাজগুলো বেলার পছন্দ নয় সেগুলো করে। দোকানের সামনে দাঁড়িয়ে ওর উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। বেলা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? শাইনি শার্টের হাতা ফোল্ড করতে করতে উত্তর দিল, তোমাকে নিতে এসেছি। আমি একাই ফিরতে পারি, সঙ্গে ফ্রেন্ডরা আছে। হাজবেন্ড থাকতে ফ্রেন্ডের সাথে কেন যাবে? যাই হোক চলো। কোথায়? ঘুরতে যাব। আমার ঘুরতে যাওয়ার সময় নেই, কাল আমার হায়ার ম্যাথ এক্সাম, অনেক পড়া বাকি। শাইনি নাছোড়বান্দা, সে রিক্সাওয়ালা ডেকে নিয়ে এলো। বেলার হাজারো বারণ অনুরোধ সে যেন শুনতেই পেল না। রিকশায় উঠে রাগে বেলার হাত পা কাঁপছিল। তা দেখে শাইনি হাসতে হাসতে বলল, তুমি কি মৃগী রোগী? কাঁপাকাঁপি করছো কেন? আপনার মাথা। তুমি নাকি আমার নামে বিচার দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আপনার করা সকল কুকর্ম আমি সবাইকে বলে দিয়েছি। ভালো করেছো। বেলা অবাক হয়ে বলল, আপনার ভয় লাগছে না? ভয়? না, এটা ওটা আমার নেই। কেন? শাইনি গা ছাড়াভাবে বলল, এমনি। তারপর দুজনের মধ্যে আর কথা হলো না। দুজনে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে দুপুরের খাবার খেয়ে নেয়। তারপর বেলাকে শাইনি নদীর পাড়ে নিয়ে যায়। শেষ বিকেলের পরন্ত রোদে নদীর পানি ঝিলমিল করছিল। ওপারের কোনো কিছুই তখন চোখে পড়ছিল না কারোর। ঝোপের পাশের বুনো ঘাস ফুলে সূর্যের হলদে ছটা পড়ার মুহূর্তে সে সুন্দর আভানীয় দৃশ্য তৈরি হয়েছিল। শাইনি সেটা স্মৃতি হিসেবে মুঠোফোনে ছবি তুলে রাখে। নৌকায় চড়ে তারা নৌকার পাটাতনে শুয়ে আকাশের দিকে চোখে চোখ রেখে শাইনি বলে ওঠে, কেমন লাগছে সব কিছু? বেলা বিরক্ত হচ্ছিল। চারপাশের হাজারো সৌন্দর্যকে মুগ্ধ করতে পারছিল না ওই একটা মানুষের জন্যই। সে উত্তর দিল, মোটামুটি। আমার কিন্তু ভালোই লাগছে। সে তো লাগবেই। নিশা কতদিন আমার সাথে নৌকায় করে ঘুরেনি। কেন? সে এসব পছন্দ করে না। আসলে বড়লোক ঘরের মেয়ে তো। আপনিও বড়লোক ঘরের ছেলে। তা তো বটেই।
শাইনি দুলে দুলে হেসে বলল, তোমাকে একটা সত্য কথা বলি। বেলা মাথা নাড়িয়ে বলে, হুম, আসলে আমি ঠিক জানি না ভালোবাসা কি। যখন যেটা মাথায় চেপে সেটা আমার লাগবে। নিশা আপুটাকেও ভালোবাসেন না? না চাইতেও কথাটা বলে উঠল বেলা। জানি না। ও আচ্ছা, বলে চুপ হয়ে যায় বেলা। নদীতে তেমন কোনো নৌকা নেই। খুব দূরে একটা পালতোলা নৌকা দেখা যাচ্ছে। আকাশ যেন নদীর পানিতে মিশেছে। মেঘেরা যেন গা ডুবিয়ে গোসল করছে বিশাল নদীটাতে। বেলার মনে হলো নদীটা বিশাল এক আয়না। এই আয়নাতে তাহলে তাকালে কেমন যেন বুক কেঁপে ওঠে ওর। সে হাত বাড়িয়ে পানি ছোঁয়। শীতল শিহরণে হাত কেঁপে ওঠে। নদীতে সে অনেক ঘুরে বেরিয়েছে, কখনো এরকম অনুভূতি হয়নি। আসলে অনুভূতি নিয়ে গভীরভাবে ভাবার মতো সময় তখন ছিল না। পরিবারের সাথে হই হুল্লা করে আসতো, কথা বলতে বলতেই সময় কেটে যেত। কিন্তু এবারের নৌকা চড়াটা আলাদা, ভীষণ আলাদা। যাকেও পছন্দই করে না তার সাথে এসেছে বলে নিজেকে খুব একা মনে হচ্ছে ওর। সেজন্যই ভাবনার ঘরের দুয়ার খুলে গেছে। রোদেরা খেলা করছে সানগ্লাস পরিহিত শাইনির উপর। বেলা তাকাতেই শাইনি উঠে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিই সাঁতার জন্য? বেলা আতকে উঠে বলল, না না, এমন কিছু করবেন না। আমি চাইলেই অনেক কিছু করতে পারি, আবার অনেক কিছুই পারি না। বেলা হঠাৎ বলে উঠল, একটা জিনিস চাইবো? চাইতেই পারেন, আপনি আমাকে ছেড়ে দেন, নিজের মতো বাঁচতে দিন। শাইনি ম্লান হের হাসলো, বলল, নিজের মতো সব সময় বাঁচবে, চিরকাল বাঁচবে, কেউ বাধা দেয়নি না দেবে। আমি সব সময় চাইতাম আমার জীবন সঙ্গী নিজেই হবে। তিনি হবেন একজন ভালো মানুষ। সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসবে, খেয়াল রাখবে, যত্ন করবে, যার অন্য কোনো নারীর সাথে সম্পর্ক থাকবে না। পরকীয়াকারীদের আমি ভীষণ ঘৃণা করি। ভালো মনের একজন প্রেমিক হবে, যার প্রেমে কোনো খুঁত থাকবে না, যে বুঝদার হবে এবং সবাইকে সম্মান করবে, যে সবার সুবিধা অসুবিধা বুঝবে। কিন্তু আপনার মাঝে সেসব কিছুই নেই। আমি কি বোঝাতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? হুম, আপনি আমার যোগ্য নন। আর না তো আমি আপনার ক্লাসে বা সেই স্ট্যান্ডার্ডের মেয়ে। তো কি বলতে চাও? বেলা মুখ কালো করে বলল, কিছু না। তুমি বাসায় সবাইকে জানিয়ে কিন্তু ঠিক করনি। কি? আমার ব্যাপারে সবাইকে সবটা বলে দিয়েছো কেন? আমি মানা করিনি। আপনার মানা শুনতে আমি বাধ্য নই। যাই হোক, একটা গল্প বলি। বেলা বোকার মতো চেয়ে জিজ্ঞেস করলো, কিসের গল্প? শোনো তো আগে। বেলা বিরক্ত হয়ে রাজি হলো। বললা, আমার বাবার অনেক টাকা। অনেক। তো টাকার গরম দেখাচ্ছেন কেন আমায়? শাইনি তাতে ভ্রুক্ষেপ করল না। সে বলতেই লাগলো, আমার বাবার কাছে সবচেয়ে প্রিয় ছিলাম আমি। যা চাইতাম তাই পেতাম। কখনো এমন হয়নি যে আমি চেয়েছি আর বাবা সেটা দেয়নি। সবাইকে টাকার গরম দেখাতাম। এজন্য অনেকেই আমাকে অপছন্দ করতো। আমি সেটা মানতে পারতাম না। যে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলতো তাকেই মারতাম, হাত পা ভেঙে দিতাম। বাবা কোনো শাসন করতো না, যার ফলে দিন দিন আমার এসব বেড়েই চলছিল। তারপর মেয়েদের নিয়ে ঘুরতাম, সময় কাটাতাম। পড়াশোনাটাও শেষ করিনি ভালো করে। বাবার টাকায় খাই, ঘুরি। এর মধ্যে নিশার সাথে পরিচয় হয়। বড়লোক বাপের মেয়ে। আমার সাথে ওর সব কিছু মিলতো। বন্ধুদের পাল্লায় পড়ে একদিন আমি প্রপোজ করি। ও রাজি হয়ে যায়। তারপর থেকে আমাদের সম্পর্ক। কে কার থেকে বেশি টাকা উড়াতে পারে সেই প্রতিযোগিতা হতো আমাদের মধ্যে। ইভেন এখনও। ভালোবাসা জিনিসটা কি আমি বুঝি না, কিন্তু তোমাকে দেখার পর হঠাৎই ভালো লাগে তোমাকে। বিয়ে করতে চাই, নিশাকেও জানাই। ও তাতে আপত্তি করেনি। কেন করেনি জানি না। আসলে বিয়ে কি, সম্পর্কে কি, এসব আমরা দুজনেই বুঝি না। বেলা বলল, এসব আমাকে বলার কারণ কি? এসব তো আপনার সমস্যা। এটা মোটেও ভাববেন না যে এসব শুনে আপনার প্রতি আমার মন দুর্বল নরম হয়েছে। বরঞ্চ মেলোড্রামাই মনে হচ্ছে। তবে একটা জিনিসে আমি অবাক হই, আমার মা কেন আমাকে পছন্দ করে না? তিনি কেন এমন? বেলা অবাক হয়ে বলল, মানে? তিনি কি আপন মা নন? ওনার সাথে কথা বললাম। আপনাকে নাকি অনেক ভালোবাসে। হ্যাঁ, আমার নিজের মা, তবে মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমাকে ভালোবাসে এমন নমুনা আমি কোনোদিন দেখিনি। বুঝলাম না। মা আমাকে ভালোবাসে, আমি হয়তো এমন হয়তো না। তো ভালো হয়ে যান, চাইলেও না। খুব সময় খুব কম। বেলা বলল, আমি বাড়ি ফিরতে চাই, অনেকক্ষণ হয়ে গিয়েছে।
ও হ্যাঁ, কাল তো তোমার এক্সাম। শুনো, পড়াশোনাটা ভালো করে করবে। জীবনে অনেক বড় হও। আপনি বলছেন এ কথা? খারাপ হতে পারি, উইশ করতে দোষ কোথায়? শত হলেও তোমাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। বেলা আলগা হাসলো। মাগরিবের আজান পড়েছে চারদিকে, তারা দিল বেলা। শাইনি বলল, আবার কোনোদিন দেখা হবে কিনা জানি না। ভালো থেকো তুমি। হুম, অনেক বড় হও আমার প্রিয় বউ। আপনি এভাবে বলছেন কেন? ভালো কিছু চাইতে দোষ কি? এবার আমিও ভালো হয়ে যেতে পারি। মজা পেলাম। বাই দ্য ওয়ে, পরশু দেশের বাইরে যাচ্ছি, ফিরবো কিনা জানি না। বেলা আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে খুব খুশিও হলো। নৌকা পাড়ে ভিড়ের ভিড়ার পর অতি খুশিতে সে বলেই ফেলল, আপনি যদি আমার মনের মতো হতেন তাহলে আমাদের খুব সুন্দর একটা সংসার হতে পারত। শাইনি উদাস হয়ে বলল, তবুও হতো না। সব কিছুতে জীবনের অনেক বাধা। বাড়ি ফিরল বেলা রিকশা করে। শাইনি বিদায় দেওয়ার সময়ও তার ডিম্পলওয়ালা সুদৃশ্য হাসিটা দিয়ে বলেছিল, আমাদের কিছুদিনের বিয়ে, সেটা ভেঙে যাবে অতি শীঘ্রই। শাইনি কাট কাট গলায় বলল, কখনোই ভাঙবে না এ জীবনে। না তোমাকে আমি ছাড়ছি, আর না তুমি। ভুলে যেও না চরিত্রহীন লোকটাকে। ঘুরতে যাওয়ার কথাটা বেলা কাউকে বলেনি। আসলে সেভাবে বলা হয়ে ওঠেনি। দীর্ঘ 1 মাস পরীক্ষা চলল। পরীক্ষার চাপে পড়ে শাইনি নামক মানুষটাকে এক প্রকার ভুলেই গেল। লোকটার জন্য ওর কোনো অনুভূতি ছিল না। আসলে তাদের বিয়েটাই তো ছেলে খেলার মতো ছিল। হঠাৎ করে বিয়েটা হলো, পরক্ষণে একটা ঝড়ে সেটা টুকরো হয়ে ভেঙে গেল। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কে কি আর আগায়? নাইমুদ্দিন সাহেব এতদিন কোনো যোগাযোগ না রাখলেও মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি খুব চিন্তিত। সেজন্য তিনি পরিচিত এক লয়ারের সাথে যোগাযোগ করলেন। ডিভোর্সের যাবতীয় প্রতিক্রিয়া বিষয়ে ধারণা নিলেন। বেলার পরীক্ষার পরপরই সেটা নিয়ে কার্যক্রম শুরু করলেন। কিন্তু শাইনি তখন দেশে ছিল না। ওর মা নাজনীন বেগমকে ফোন করে সব জানালেন নাইমুদ্দিন সাহেব। তিনি ভীষণ অনুরোধ করলেন যেন তাদেরকে আর একটু সময় দেওয়া হয়। কিন্তু তাতে বেলার ফ্যামিলির কেউ রাজি হলো না। শাইনির বাবা আলম সাহেব হুট করে একদিন ওদের বাসায় হাজির। ভদ্রতা রক্ষার্থে ওনাকে বাসায় ঢুকতে দেওয়া হলো। বিভিন্ন কথাবার্তা শেষে উনি বেলাকে ডাকলেন। ও ভীষণ অবাক হলো, ওর সাথে এই লোকের কি কথা। ড্রয়িং রুমে গিয়ে বসে সালাম দিল বেলা। আলম সাহেবের মুখটা বিষণ্ণ। বোঝাই যাচ্ছে ডিভোর্সের ব্যাপারটায় তিনি মোটেও খুশি নন। তিনি বেলাকে বললেন, তুমি কি চাও এই ডিভোর্সটা হোক? নাইমুদ্দিন সাহেব মাঝখানে বলে উঠলেন, মেয়ে আবার কি চাইবে? ও নিজেই আমাকে বলেছে বিয়েটা ভাঙতে চায়। তাছাড়া আমি আপনার ছেলের কাছে কিছুতেই মেয়ে রাখবো না। আমি ওর কাছ থেকে জানতে চাইছি। বেলা মাথা নিচু করে বলল, জি চাই। আমার মতামত শুনেই বাবা একরকম সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমার ছেলেটা ভীষণ অসুস্থ। কি হয়েছে? ডাক্তাররা আমাকে কিছু জানায়নি এখনো, তবে খুব শীঘ্রই জেনে যাব। ও, বলছিলাম কি, ডিভোর্সটা কদিন পরে করালে হতো না? বেলা অবাক হয়ে বলল, তাতে কি আঙ্কেল? অসুস্থ তো আমরাও হই, তাই বলে সামান্য সাইনটা করতে পারবে না? আলম সাহেব মাথা নাড়িয়ে বললেন, তা পারবে। তাহলে তাই করুন আঙ্কেল। বেলা সেখান থেকে চলে গেল। ওর মা পর্দার আড়ালে দাঁড়িয়ে চোখ মুছছিলেন। মেয়ের বিয়ে ভেঙে যাবে সেটা মানতেও তার কষ্ট হচ্ছে। কত টাকা পয়সা খরচ করে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে বিয়ে দিয়েছেন, এখন সাধে সেই বিয়ে ভেঙে যাচ্ছে। অবশ্য ছেলের কুকর্মের জন্য তাই হচ্ছে, তার মেয়ের তো আর দোষ নেই। পরীক্ষা শেষ হওয়ার 2 সপ্তাহ পর একদিন বান্ধবীদের সঙ্গে নিয়ে বেলা সময় কাটাতে বাইরে ঘুরতে গিয়েছিল। তাদের এদিকে নদীর পাড়ে খুব সুন্দর একটা পার্ক হয়েছে। বিকেলটা ওখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিল ওরা। ওদের মধ্যে একজন বায়না ধরলো ফুচকা খাবে। বেলা একটা ফুচকার ভ্যান খুঁজে বের করলো, গিয়ে বলল, মামা 5 প্লেট ফুচকা দিন তো। ফুচকাওয়ালা জিজ্ঞেস করলো, ঝাল দিয়ে? না, কম। আপনারা ওইখানে বসেন, একটু তাড়াতাড়ি দেন মামা, একটু পর মাগরিবের আজান দিবে। আচ্ছা আফা। বেলা তার বান্ধবীদের নিয়ে চেয়ারে বসলো। কে কোথায় কোন কলেজে ভর্তি হবে তা নিয়ে আলোচনা চলছিল। ফুচকা খেয়ে দে বিল মিটিয়ে দিল বেলা। এখান থেকে গাড়িতে ওঠা যায় না। একটা বড় গলি পেরিয়ে সরু কাঁচা মাটির রাস্তা দিয়ে মেইন রোড পর্যন্ত পৌঁছে হেঁটে যেতে হয় হেঁটে। সেখান থেকে রিক্সা বা অটো ধরতে হয়। মিনি একটু আহ্লাদে টাইপ মেয়ে, সে আর্তনাদের মতো ভান করে বলল, আমি আর হাঁটতে পারবো না গাইস, অ্যাটলিস্ট একটা গাড়ি তো জোগাড় কর তোরা। সাবা রেগে বলল, তুই একা হাঁটছিস না, আমরাও যাচ্ছি।
কষ্ট আমাদের সবারই হচ্ছে। এখন চল। সত্যি বলছি, আমার পা ব্যথা করছে। বেলা বলল, দোস্ত চল। এখন এসব করলে তো আর গাড়ি পাওয়া যাবে না। মেইন রোড পর্যন্ত যেতে হবে। হুম, এছাড়া আর উপায় নেই। তোকে আসতে কে বলে? আমাদের সাথে যতবার আসিস একটা না একটা নাটক করিসই, বলল সাবা। আমি নাটক করি? সাবা কটমট করে বলল, এছাড়া আর কি? কথা কটকট কাটাকাটির এক পর্যায়ে দুজন ঝগড়া লেগে গেল। বাকি তিনজন ওদের থামাতে ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশে সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। বেলার বিষয়টা একদমই পছন্দ হলো না। ও ধমকে দুজনকে থামালো, কড়া গলায় বলল, তোদের দুজন কি যাবি নাকি এখন এখানে ঝগড়া করবি? আমি যাচ্ছি, আর কখনো আসবো না তোদের সাথে। অন্তঙ্কর ঝগড়া থামলো। নিনি অনিচ্ছা সত্ত্বেও সবার সাথে হেঁটে চলল। বেলা সবার সামনে অনেক দিন পর বাইরে বেরিয়ে মনটা ভীষণ ফ্রেশ লাগছে। আসার সময় আবার শপিংও করলো। এই করতে করতেই রাত 8টা বেজে গেল। বাকিরা রিক্সা নিয়ে যার যার মতো চলে গেল। বেলার ভয় করতে লাগলো। মনে মনে যথেষ্ট সাহস সঞ্চয় করে রিক্সা ঠিক করলো সে। কিন্তু রিক্সায় ওঠার আগেই কারো ডাক শুনে পিছনে ঘুরল বেলা। কাউকে দেখতে পেল না সে, কিন্তু কণ্ঠস্বর অতি পরিচিত। এক প্রকার ভয়ে আর আতঙ্কে জরাগ্রস্ত হয়ে বাসায় পৌঁছে বেলা। তারপর দিন দুপুরে খাবার দাবার সেরে কলেজের ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বেলা। নাইমুদ্দিন সাহেব ওকে একটা পরিচিত দোকানের সামনে নামিয়ে দিয়ে বাজার করতে চলে যান। বেলাকে একাই বাসায় চলে যেতে বলেন। ও প্রয়োজনীয় কাজকর্ম সেরে একাই বাড়ির পথে রওনা দিল। হঠাৎই একটা কার এসে ওর সামনে থামে। বেলা অবাক দৃষ্টিতে তাকিয়ে সাদা রঙের কারটাতে দেখে। তারপর পাশ কাটিয়ে চলে যেতে নিলেই দরজা খুলে কেউ একজন বেরিয়ে আসে, বেলাকে ডাকে। সে ঘুরে তাকিয়েই চমকে ওঠে। এ কি, শাইনি কোথা থেকে এলো? ওর মুখেই রয়ে যায়, আর শাইনি এসে ওকে থাপ্পড় মারে। বেলা আতঙ্কিত হয়ে পড়ে। দুপুরবেলা রাস্তাঘাট খালি, মানুষজন প্রায় নেই বললেই চলে। তার মধ্যে একলা শাইনির সামনে দাঁড়িয়ে বেলার মনে হচ্ছে ও বুঝি ভয়েই মরে যাচ্ছে। কি, খুব তো আছো দেখছি, ঘুরছো ফিরছো, খাচ্ছ দাচ্ছ। শেষের হাসি হেসে বলল শাইনি। বেলা কোনো রকমে বলল, আপনি আপনি তো দেশে ছিলেন না। তোমার জন্য এসেছি জান। আমার জন্য? কিন্তু কেন? শাইনির চোখ মুখ লাল হয়ে আছে, তার মাথায় টুপি পরা। বেলার প্রশ্নের উত্তর না দিয়ে সে জোর করে টেনে হিস্ট্রে ওকে গাড়িতে ওঠালো। বেলা চেঁচাচ্ছে, কিন্তু সেই চেঁচানো কারো কানে পৌঁছালো না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। ড্রাইভিং সিটে অন্য একজন বসা। শাইনি বেলাকে নিয়ে পেছনে বসলো। বেলা ড্রাইভার লোকটিকে বলল, ভাই, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? প্লিজ আমাকে যেতে দিন। শাইনি হুঙ্কার দিয়ে বলল, একদম চুপ। আমার ব্যাগ কোথায়? ফেলে দিয়েছি। কিন্তু এসব কেন করছেন? সাহস কী করে হয় আমাকে ছাড়ার? না করিনি আমি। বাবা মায়ের কথায় আমি তোর থেকে দূরে যেতে বাধ্য হই। অসুস্থ আমি, বুঝেছিস? ট্রিটমেন্ট ফেলে তোর জন্য এখানে এসেছি। আর কি সুন্দর তুই এখানে ঘুরে ফিরে খাচ্ছিস, একবারও তো আমার খোঁজ নিলি না। এত অহংকার! এই তোমাদের ভালো মানুষই? আমাকে ধাক্কা দিয়ে ডিভোর্স পেপারে সাইন করানোটা ভালো মানুষের কোন পর্যায়ে পড়ে? বেলা বিস্ময়ে হতবাক। ধোকার কথা আসছে কেন? ওর বাবা তো সব আইনি মোতাবেকই করেছে। বিস্মিত হয়ে বলল, আমাকে কিসের ধোকা দেওয়া হয়েছে? খেপে উঠল শাইনি, বলল, আমার নিজের বাবা আমার সাথে ছলনা করে সাইন নিয়েছে। বলেছে হসপিটালের কোনো একটা কাজে আমার সাইন লাগবে। পরে বলে এটা নাকি আমাদের ডিভোর্স পেপার। বেলা ভয়ে ভয়ে বলে, এখানে আমাদের কি দোষ? আপনার বাবা আপনাকে জানায়নি। সেটা তো তোমাদের ভালোর জন্য, যাতে আমি কিছু না করি, বাধা না দিই। বেলা বলল, আমার সাথে তাহলে এটা করছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। ছাড়বো না, কখনো না। নিশার সাথে আমার সব সম্পর্ক শেষ করেছি। এখন দেখি কে কি করে। যা ইচ্ছে করুন, কিন্তু আমার জীবনটা প্লিজ নষ্ট করবেন না। একদম চুপ। আপনি আমায় তুলে এনেছেন কেন? কিডন্যাপ করেছি আমি। কিডন্যাপ? এমন উচিত শিক্ষা দেব না? আমাকে ছাড়ার কথা ভুলেও মাথায় আসবে না। মাইন্ড ইট। বেলা ঘৃণা ভরা কণ্ঠে বলল, খারাপ জঘন্য মানুষ আপনি। শাইনি উচ্চ সুরে বলল, নমুনা দেখার জন্যই কিডন্যাপ করেছি। আর রইল বাকি ডিভোর্স। এ জীবনে আর তা হচ্ছে না। মনে রেখো প্রিয় বউ আমার। বেলার মাথা ঘুরছে। কিডন্যাপ করা শাইনির পক্ষে অসম্ভব কিছু নয়। স্বভাবটাই এরকম জঘন্য।
কোথায় ওকে নিয়ে যাচ্ছে কে জানে। দুই পাশে ঘন ঘন গাছপালা, লোকালয় থেকে অনেক দূরে বোঝাই যাচ্ছে। বাসার সবার কথা চিন্তা করে গলা শুকিয়ে এলো বেলার। সাথে ফোনটাও নেই যে সবাইকে সব কিছু জানাবে। কে করবে এখনো কি সাহায্য? শাইনির উচ্চস্বরে কথা বলা, অধিক টেনশন আর দুর্বলতায় বেলায় এক সময় জ্ঞান হারিয়ে ফেলল। ভোরে সূর্য চোখে পড়তেই ঘুম ভাঙে বেলার। মাথাটা হালকা ভার হয়ে আছে। সে পিট পিট করে চোখ খুলে সামনে তাকায়। কোথায় আছে প্রথমে বুঝতে পারে না, আস্তে আস্তে মনে করার চেষ্টা করে। পরক্ষণে সব কিছু মনে পড়ে যায়। কাল বিকালে কিডন্যাপ হয়েছিল, এখন ভোর। শাইনির চেহারাটা ভেসে ওঠে মানসপটে। ঘড়ি করে উঠে বসতেই শক্ত কিছুর আভাস পায় সে। কিছু বুঝতে পারে এটা বিছানা নয়, সিমেন্টের শক্ত ফ্লোরে খড় বিছানো। তার উপরে এতক্ষণ শুয়েছিল বেলা। চারদিকে চোখ বোলায়। একটা বেড়ার ঘরে আছে ও, একটু দূরেই চৌকি পাতা। বেড়ার ফাঁক দিয়ে আসছে সকালের মিঠা রোদ্দুর। আশেপাশে শাইনিকে না দেখতে পেয়ে অবাক হয় বেলা। সে উঠে দাঁড়ায়। বাসার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে যায়। যে করেই হোক একটা খবর তো দিতে হবে। ওকে না পেয়ে সবার কী অবস্থা কে জানে। নিশ্চয় টেনশনে টেনশনে সবার অবস্থা খারাপ। কি করা উচিত বুঝে উঠতে পারে না ও। কোথায় নিয়ে এসেছে ওকে কে জানে। সে পালানোর পথ খুঁজতে থাকে। এমন সময় খ্যাচ খ্যাচ শব্দ করে বেড়ার দরজা খুলে যায়। বেলা পেছনে ফিরে শাইনিকে দেখে থমকে যায়। ওর হাতে খাবারের প্লেট। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি পালানোর পথ খুঁজছিলে? বেলা কয়েক পা পিছিয়ে বলে, আমাকে কোথায় নিয়ে এসেছেন? বলবো না। কেন করেছেন এমন? কি পাবেন এসব করে? তোমাকে। আমার মধ্যে তেমন কিছুই নেই। আমি খুব সাধারণ মেয়ে। তেজ তো কম না। আপনার সাথে কথা বলাই অন্যায়। তো বলো না। আমার বইয়েই গেছে। কথা পরে হবে, খাবার খেয়ে নাও। খাবো না। শাইনি শক্ত করে বলল, খেতেই হবে। দিস ইজ মাই অর্ডার। আমার খিদে নেই, আমাকে যেতে দিন দয়া করে। শাইনি হাত নাড়িয়ে বলে, এসব বললে চলবে না। আপনি একটা নর্দমার কীট। তাই মানলাম। বলে শাইনি পরোটার একটা অংশ ছিঁড়ে তুলে ধরল বেলার সামনে। রেগে গিয়ে সে হাত থেকে ছুঁড়ে ফেললো খাবার। ফ্যাঁসে গলায় বলল, নোংরা লোকদের হাতের খাবার আমি খাই না। শাইনি রেগে বলল, এখন যদি না খাও তাহলে কি করব ভাবতেও পারছো না। কি করবেন? মারবেন? তো মারুন। তোমাকে মারলে আমারই ক্ষতি। তো বলছেন কেন? কারণ তোমার ফ্যামিলির লোক আছে, তাদের এক আধটু ক্ষতিতে আমার কিছুই যায় আসবে না। বেলা ছোট ছোট চোখ করে বলল, মানে? মানে ধরো তোমার বাবাকে বললাম যে তোমাকে মেরে ফেলেছি, তাহলে নিশ্চয়ই তিনি হার্ট অ্যাটাক করবেন। বা তোমার বাবাকে রাস্তায় একা পেয়ে গুন্ডারা ছুরি বসিয়ে দিল। এমন তো করতেই পারি। এটুকু করার ক্ষমতা আমার আছে। তোমার মাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললাম, বা দাদিকে ধাক্কা মারলাম। এমন কত কিছু করতে পারি আমি। বেলা আহত চোখে চেয়ে রইল। শাইনি এত খারাপ ভাবতে পারছে না। ও মিনমিন করে বলল, এসব কিছু করবেন না আপনি। অবশ্যই করব, যদি না খেতে চান। বেলা চুপচাপ খাবার খেয়ে নিল। শাইনি বরাবর ভয়ানক হাসি দিচ্ছে। ওর হাতে একটা ছুরি বারবার মাটিতে আঁকিবুকি কাটছে। ওকে দেখতে কোনো খুনির চেয়ে কম মনে হচ্ছে না। এরকম লোকের পাল্লায় পড়েছে ভাবতেই গা শিউরে ওঠে বেলার। খাওয়া শেষে হাত ধুয়ে সেখানেই বসে থাকে। শাইনি সব কিছু নিয়ে বেরিয়ে যায়। বেলা বুঝতে পারে অন্য পাশে আর একটি ঘর আছে। শাইনি আসতেই জিজ্ঞেস করে, খাবার তো খেয়েছি, এবার প্লিজ বলুন আমাকে কোথায় এনেছেন। লোকালয় থেকে দূরে, এটাই জেনে রাখো। জায়গাটার নাম কি? শাইনি রেগে বলল, কেন পালাতে চাও নাকি? বেলা বলল, এমনি জানতে চাইছি। বোকা তুমি, যে অন্যকে বোকা ভাবো, তার মতো নির্বোধ এই পৃথিবীতে নেই। বাহ, কথার খই ফুটেছে মুখে। বেলার আগে বলল, আমি বোবা না। আপনি ব্ল্যাকমেল করে আমাকে আটকে রেখেছেন, না হলে সাপের 5 পা আরও আগেই দেখিয়ে দিতাম। এতদিন ভাবতাম আপনি চরিত্রহীন, কিন্তু আপনি যে তার চেয়েও বেশি কিছু তা ভাবিনি। শাইনি খড়ের গাদার উপর শুয়ে পড়ে। তার মাথায় এখনো একটা টুপি। এই গরমে কেন টুপি পরে আছে মেয়েরা বুঝতে পারছে না। আর ওর বোঝারও দরকার নেই। গুন্ডা মাস্তানরা এক এক সময় এক এক রূপ ধারণ করবে, এটাই তো স্বাভাবিক। গিরগিটি নিজেকে বাঁচাতে রং পাল্টায়, আর মানুষ নামের এসব অমানুষেরা লোকজনকে ঠকাতে রং পাল্টায়। সেদিন নৌকায় ঘুরে বেড়ানোর সময় লোকটাকে এতটা হিংস্র মনে হয়নি যতটা এখন হচ্ছে। বিচিত্র এই পৃথিবী, এর চেয়েও বেশি বিচিত্র এই পৃথিবীর মানুষজন। অথচ এখন বেলার কিছুই করার নেই।
সে চুপচাপ বসে থাকে, মাথা ঘুরিয়ে ঘরটাকে পরখ করে। মাঝারি আকারের রুম, একপাশে চৌকি চেয়ার, মাথার উপর খটখট শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে, অন্য পাশে একটা শোকেস রাখা। এই ভাঙা ঘরে কেন শোকেস রাখা হয়েছে ভেবে পায়নি বেলা। মাটিতে বিছানো ঘরের গাদা, সেখানে শাইনি যত পা মেলে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে সে। বেলার হঠাৎ ভীষণ ভয় করতে লাগলো। একলা পেয়ে শাইনি যদি ওর কোনো ক্ষতি করে দেয়, তাহলে ও কার কাছে সাহায্য চাইবে। ঘেমে উঠল, এক পা দুপা করে চৌকি থেকে নামে বেলা। অমনি শাইনি পেছন থেকে খপ করে ওর হাত ধরে টান মারলো। বেলা একটু পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। শাইনি রক্ষস্বরে বলে ওঠে, খুব সাহস তোমার, চেষ্টা করে দেখো পালাতে পারো কিনা। এমনি এমনি তো আর হাত পা বাঁধিনি, পালাতে চাইলে চেষ্টা করে দেখতে পারো, কিছু করতে পারবে না। বেলা নিচু সরে বলল, আমি পালাচ্ছিলাম না। তাহলে? বেলা ইতস্তত করে বলল, আমি ওয়াশরুমে যাব। শাইনি ব্রুকুসকে বলল, তুমি জানো কোথায় যেতে হবে? না। তাহলে? আমাকে বোকা ভাবো তুমি? না, আমি সত্যি ওয়াশরুমে যাব। কোথায় সেটা? শাইনি উঠে এসে ওর হাত এমনভাবে ধরলো যেন হাত ছাড়লে বেলা পালিয়ে যাবে। তারপর ওর হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে চলল। ঘরের সাথে লাগো একটা টিনের বাথরুম। কোনো উপায় না পেয়ে অগত্যা ওটাতেই যেতে হলো বেলাকে। মিনিট দুয়েক পর বাইরে বেরিয়ে দেখলো শাইনি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেলা বোঝার চেষ্টা করলো ও কোথায় আছে। অনেকক্ষণ পর বুঝতে পারলো ও কোনো পাহাড়ের ওপরে আছে, কারণ চারদিকে উঁচু উঁচু পাহাড়, সবুজে ঘেরা টিলা। দূরে পাহাড়ের ভাঁজে ভাঁজে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আকাশ মেঘলা। বেলার মন খারাপ হয়ে গেল। এত উঁচু পাহাড়ে আছে, সেখান থেকে চাইলেও পালানো যাবে না, ওপর থেকে পরে নির্ঘাত মৃত্যু। এই শাইনি লোকটা তো ভীষণ বদমাশ, কিছুতেই ওকে শান্তি দিচ্ছে না। কিন্তু পরিবেশটা মনোমুগ্ধকর। কালো কালো মেঘকুঞ্জ ঠিক পাহাড়ের চূড়ায় লেগে আছে, ভেসে বেড়াচ্ছে তারা। অপরূপ সে দৃশ্য। বেলা গোনার চেষ্টা করছে, এখন কি মাস? এখন শ্রাবণ মাস, বলল শাইনি। বেলা অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানেন? ফোন থেকে জেনেছি, বর্ষাকালে এখানে প্রায়ই আসি। তো আমাকে নিয়ে আসার কারণ? বউয়ের সাথে হানিমুনে এসেছি। এখন এটা নিশ্চয়ই জানতে চাইবে না যে আমার বউটাকে? বেলা বিরক্ত চোখে চাইল, বলল, বউকে? আপনি তো ডিভোর্সের কাগজে সাইন করেছেন। বোকা আমি, তখনই কাগজ হাজার কুচি করে ডাস্টবিনে ফেলেছি। বেলা বিস্মিত হয়ে বলল, ও মাই গড। শাইনি জোরে জোরে হাসে। বেলার মাথা ব্যথা হচ্ছে। বাবার সব পরিশ্রম ব্যর্থ হলো তাহলে? বুঝতে পারে এই লোকটার কাছ থেকে এত সহজে মুক্তি পাবে না ও। শাইনি সামনে থেকে এগিয়ে আসে, বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? বাসায় ফোন করব? মগের মূল্য, এত সহজে প্ল্যান নষ্ট করব? আবার না আমি, প্লিজ, সবাই চিন্তা করবে। শাইনি চিন্তা ভাবনা করে বলল, আমি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নো টেনশন। আপনি কিডন্যাপার, কখনো বিশ্বাস করি না আপনাকে। সে তোমার ব্যাপার। বেলা ছল ছল চোখে তাকালো, রাগে সে বলে ফেলল, খুনি, নর্দমার কীট। কথাটা শুনে শাইনি দু পা এগিয়ে আসে। বেলা ভয় পেয়ে যায়, চোখ বন্ধ করে বলল, আমি কিন্তু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যাব। শাইনি উচ্চস্বরে হেসে ওঠে, বলে, আমাকে ছেড়ে মরে যাবে? এত আগে? মরতে হলে আমাকে নিয়েই মরে যেও। চলো দুজনে একসাথে ঝাঁপ দেই, ইতিহাসের পাতায় গোটা গোটা অক্ষরে আমার পাশে তোমার নামও লেখা থাকবে। চিরকাল সবাই আমাদের জুটিকে মনে রাখবে। বেলা চোখ বড় বড় করে তাকায়, কি হচ্ছে ওর সাথে? পাহাড়ের উপর থেকে নিচে চোখ গেলে ওর আত্মা কেঁপে ওঠে। ইস, কত ভয়ঙ্কর। শাইনি ওর হাত ধরতেই বেলা ভাবে, সত্যিই বুঝি এখন ওকে নিয়ে ঝাঁপ দিবে। এই লোকটাকে বিশ্বাস নেই, লোকটা যে অতিশয় পাগল এটা ইতিমধ্যে বুঝে গেছে। আর পাগল লোকদের বেলা ভীষণ ভয় পায়। অনেকটা সময় পার হলেও নড়াচড়া টের না পেয়ে বেলা অবাক হয়। সে ভয়ে ভয়ে চোখ খুলে তাকায়। শাইনির ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে, সেই সাথে ওর গালের ডিম্পলগুলোও যেন হাসছে। বেলা চোখ কুঁচকে বলল, হাসছেন কেন পাগলের মতো? আপনি কি মদ গাঁজা খান নাকি? শাইনি হাসি থামিয়ে বলল, মদ গাঁজা খেলে কি হয়? না মানে, এসব খেলে মানুষ পাগলের মতো হাসে শুধু। তুমি কি খেয়েছো এসব? না। জানো কিভাবে? মুভিতে দেখেছি। আর কি দেখেছো?
মানে রোমান্স দেখনি? বেলা রেগে বলল, আমি আপনার মতো না, সারাদিন নোংরা চিন্তা নিয়ে ঘরে ঘুরেন। ছি ছি বলার কি হলো? এসব নর্মাল ব্যাপার স্যাপার। মোটেও তা নয়, সব কিছুর একটা নিয়ম আছে। নিয়মের বাইরে গেলে সেটা আর নর্মাল থাকে না। নিয়ম বহির্ভূত কাজ যেমন জঘন্য, তেমনি অপরাধও বটে। অবশ্য কাকে বলছি? হোটেল ওই আপুটার সাথে যা করেছিলেন। শাইনি চেপে ধরে ওকে নিজের সাথে। বেলা শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়, গলা কাঁপতে থাকে। কোনো মতে বলে, কি করছেন? ছাড়ুন আমাকে। শাইনি দাঁতে দাঁত চেপে বলে, কি দেখেছিলে সেদিন হোটেল ঘরে যে বারবার আমাকে নোংরা বলো? ভুলে ভরা একটা ঘটনা নিয়ে যা ইচ্ছে তাই রটিয়ে বেড়াচ্ছ। ভুল? কোনটা ভুল? আমি নিজের চোখে সবটা দেখেছি। সব দেখা সব সময় সত্যি হয় না, বলিনি বারংবার? বেলা কটমট করে বলল, ছাড়ুন আমাকে। শাইনি ছেড়ে দিল ওকে। তারপর ঘরের ভেতরে গিয়ে শটান হয়ে পড়ল। তীর্যকভাবে রোদ এসে পড়েছে পাহাড়ের গায়ে। হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। খুব দূরে সরু একটা ঝর্ণা দেখা যাচ্ছে। অন্তর্নীল আকাশখানি ঘন নীলের সমারোহে ডুবে আছে। শুভ্র সাদা মেঘেরা চোখের পলকে দূরে ছুটে যাচ্ছে। কিছু মেঘ নিচে দিয়ে ভেসে বেড়াচ্ছে। বেলা অবাক হয়ে গেল। এ কোথায় যা আছে সে? এটা ওর নিজের দেশ। এত মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এত আনন্দিত সে কোনোদিন হয়েছে বলে মনে পড়ে না। পৃথিবী কি আসলে এত সুন্দর? কুয়াশার মতো ধোয়াটে মেঘেরা ওর দিকে আস্তে করে এগিয়ে আসছে। বেলা চোখ বন্ধ করে দু হাত পাখির মতো ছড়িয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ডে পরেই ভেজা ভেজা অনুভব করলো ও। সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো। মেঘের হাত ছুঁয়ে ছুঁয়ে বেলা খুশিতে চিৎকার করলো খুব জোরে। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলে সেই চিৎকার আবারও ফিরে এলো ওর কর্ণকুহরে। খুশিতে ওর চোখে জল এসেছে। জাগতিক সব চিন্তা ভাবনা ভুলে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করায় মগ্ন হয়ে আছে। শাইনি কখন থেকে ওকে দেখে চলেছে। মেয়েটার মাঝে শিশুসুলভ এক ধরনের মুগ্ধতা, নমনীয়তা আছে, যার কারণে কিছুতেই বেলাকে চোখের আড়াল করতে পারছে না ও। ওকে ছেড়ে থাকতে হবে ভাবলেই গায়ের পশম কাটা দিয়ে ওঠে। শূন্যতা অনুভব হয়। বেলার ধ্যান কাটে শাইনির ডাকে। ও ঘাড় ঘুরিয়ে তাকায়। শাইনি বলল, মেঘ দেখা শেষ হলে ঘরে আসো। কেন? বরকে বাইরে রেখে এত ঘোরাঘুরি কিসের তোমার? আচ্ছা, এইগুলো কি সত্যি মেঘ নাকি কুয়াশা? প্রশ্ন করলো বেলা। শাইনি মুচকি হেসে বলল, ওহ সত্যিই মেঘ। শ্রাবণের মেঘলা দিন, মেঘলা আকাশ, খুব সুন্দর। কি জায়গাটা? আগে পাহাড় দেখোনি? না, সিলেটে একবার দূর থেকে দেখেছিলাম, কাছ থেকে কখনো নয়। এইবার প্রথম। শাইনি জিজ্ঞেস করলো, একটু পরে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেটাও অসাধারণ। বেলা সন্দেহ নিয়ে বলল, কোথায়? আকাশে। বেলা ভয়ের তো কণ্ঠে বলল, মানে আপনি মেরে ফেলবেন আমায়? না গো বউ, শ্রাবণ মাসে আকাশের অপরূপ সৌন্দর্য দেখা যায় ওখান থেকে, সেটাই দেখাতে নিয়ে যাব তোমায়। ওহ, কিন্তু এসবের থেকেও বেশি প্রয়োজন আমার এখান থেকে ফিরে যাও। শাইনি বলল, যেদিন আমার প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে সেদিনই যেতে পারবে, তার আগে নয়। বেলা তবদা মেরে রইল ওর কথা শুনে। এই লোক কেউ দেখতে পারে না আমার বলে ভালোবাসার কথা, কিন্তু এখান থেকে যেতে হলে কিছু একটা ভাবতে হবে, হোক সেটা নাটক করে বা অন্য কিছু। কেসে বলল, এর জন্য এত দূর নিয়ে আসার কি প্রয়োজন ছিল? শাহিনী উদাস কণ্ঠে বলল, ভালোবাসতে, গভীরভাবে ভালোবাসতে আর ভালোবাসানোতে, এই দুইটা জিনিস অনেকটা সূর্যের দুই দিক থেকে ছোঁয়া পাবার মতো। পৃথিবীর কাছে থাকলে অনুভূতি প্রগাঢ় হয়। আমাকে ভালোবাসতে হবে তোমার। বেলা তাচ্ছিল্য করে বলল, আপনি ভালোবাসার কি বুঝেন? বুঝি না, তবে বোঝার চেষ্টা করছি। এই এতগুলো দিন পরে এসে উপলব্ধি করতে পেরেছি, নিশা আমার কেউই ছিল না। সে মরীচিকার ন্যায় দৃশ্যমান হয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সত্যটা হলো, তুমি সত্যি আমার আর কেউ হও। তুমি সত্যিই আমার কেউ হও, একদম নিজের কেউ, যার ভাগ আমি কাউকে দিতে পারবো না। রোদ পড়ে যেতেই চারদিকে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় পাহাড়ে। বেলা নিচে নামতে ভয় পায়, কিছুতেই নামতে চায় না। শাইনি ওর চোখ বেঁধে দেয়। অতি সাবধানে উঁচু পাহাড়টির ওপর থেকে নেমে আসে ওরা। কাঁটায় পা লেগে কতবার ব্যথাও লেগেছে শাইনির, সেসবের তোয়াক্কা না করে নামতে সক্ষমও। সরু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেলা কৌতূহল দামাতে জিজ্ঞেস করে, আপনার মাথায় টুপি কেন? শাইনি হাসে, বলে, কেন? অচেনা মনে হয়, গুন্ডা গুন্ডা লাগে।
খুলে ফেলবো? আপনার যা ইচ্ছে তাই করুন। আমি জানতে চাইছি ওটা পরে আছেন কেন? ভালো লাগে। আপনি না অসুস্থ? কি হয়েছিল আপনার? জানি না। ওসব বিষয়ে আর কিছু জিজ্ঞেস করলে ধাক্কা মেরে ফেলে দিব নিচে। বেলা ভয় পেয়ে চুপ করে যায়। অদ্ভুত লোক, অসভ্য ব্যবহার করছে। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে যায়। এদিকটায় কোনো বাড়ি ঘর নেই। এ সময়ে বেলার বাসার কথা মনে পড়ে। পা দুটো আর চলতে চাইল না। হঠাৎই ফুপিয়ে কেঁদে ওঠে। শাইনি হতচকিত হয়ে ওকেও দেখে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কাঁদো কেন? বেলা ফোপাতে ফোপাতে বলল, আম্মুর কথা মনে হচ্ছে। একা থাকতে আর বাঁচতে শেখো। পিছুটান বড় খারাপ জিনিস, জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আপনি নিষ্ঠুর। আমি কখনো ওদের বিশ্বাস ভাঙতে পারবো না। এখানে বিশ্বাস ভাঙার প্রশ্ন আসছে কেন? আপনি উল্টাপাল্টা কথা বলে আমার ব্রেন ওয়াশ করতে যাচ্ছেন। কিন্তু আমি সেসব শুনবো না। শাইনি ব্যাকুল হয়ে যায়। বেলার হাত মুঠোতে নিয়ে হাঁটতে থাকে। ওর মুখ গোমরা। রাস্তার ধারের বুনো লাল রঙের ফুল দেখে বেলা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। মুখ ফুটে কিছু বলে না। শাইনি ওকে ছেড়ে দিয়ে কয়েকটা বুনো ফুল ছিঁড়ে নেয়। হ্যাঁ, লাল আর গোলাপির মিশেলে জবা ফুলের ন্যায় বড় ফুল। হালকা মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। হুট করে বাতাসে উড়ন্ত বেলার কানের পাশে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে গুজে দেয় শাইনি। আলতো করে ফুলগুলো পরিয়ে দেয়। বেলা হতভম্ব কয়েক কদম পিছিয়ে যায়। শাইনি মুগ্ধ কণ্ঠে বলে, মাই কুইন লুকস ভেরি নাইস, টু সুইট। বেলা ধমকের সুরে বলল, চুপ করুন আপনি।